২,০০০-এর মতো ভিডিও, ১,৮০,০০০-এর মতো স্টিল পিকচার এবং ৩ লাখের মতো নথি। এখানে নাপিতের নামও আছে, চুল কাটা বারবার যারা তাদের নামও আছে, তার যে রান্না করতো কুকার তার নামও আছে। বিভিন্নভাবে গড়পড়তায় বিভিন্ন রাজনৈতিক যারা এগুলোর সাথে জড়িত ছিল তারা বলতে থাকলো কি যে সেগুলো আসলে ভুয়া। পৃথিবী জুড়ে এখন একটা বিষয় খুব বেশি হাইপ তুলছে, সেটা কেন হঠাৎ করে সেটাও একটা প্রশ্ন। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে আর এটা আসলে কি ইনভেস্টিং, এটা বিষয়টা আসলে কি এবং কেন, আর হঠাৎ করে এটা কেন এত হাইপ তুললো, মূল উদ্দেশ্যটা কি হতে পারে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। অ্যাপস্টেইন মূলত হচ্ছে একজন, আমি যদি খুব সরল ভাষায় বলি, একজন যৌন কেলেঙ্কারির অপরাধীর নাম, যার নামে মামলা দায়েরের পর বিভিন্ন তদন্তে যে ফাইলগুলো আদালতে উপস্থাপিত হয়েছিল, অ্যাপস্টেইন ফাইল হচ্ছে বিশ্বব্যাপী যারা প্রভাবশালী রাজনীতিবিদ, খেলোয়াড় বা মিডিয়া পার্সন বা প্রভাবশালী ব্যক্তিত্ব, তারা কিন্তু যে কোনো একটা ইলিগেল ওয়ার্ক করতে গেলে তারা কিন্তু আমাদের সাধারণ জনগণ যদি একটা ইলিগেল ওয়ার্ক করে, যেমন একটা সাধারণ জনগণ কোথাও থেকে মাদক কিনবে, কোথাও গিয়ে একটা অপরাধ ক্রাইম করবে, তাকে কেউ চিনে না, সে যে কোনো জায়গায় গিয়ে সেটা করতে পারে। বাট একটা প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ইলিগেল ওয়ার্ক করতে যায়, তাকে কিন্তু টোটালি বিচ্ছিন্ন একটা জায়গায় যেতে হয় যেখানে তাকে কেউ চিনে না, কেউ জানে না। ঠিক এরকম একটি বিচ্ছিন্ন জায়গা তৈরি করেছিল, ক্রাইম জোন তৈরি করেছিল অ্যাপস্টেইন। সেই ক্রাইম জোনে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব যারা যারা শিশুদের বিভিন্ন যৌনাচারে, বিকৃত যৌনাচারে লিপ্ত করত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিশুদেরকে তুলে নিয়ে বা অপহরণ করে নিয়ে অথবা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে তাদেরকে সেই বিচ্ছিন্ন একটা দ্বীপে নিয়ে তাদের সাথে যে অযাচিত যৌনাচারে লিপ্ত হতো, বা এখানে শুধু যৌনাচারের ইস্যুটা না, এখানে কিছু কিছু তথ্য উঠে আসছে যে তাদেরকে বিকৃতি যৌনাচারের লিপ্ত করার পর তাদেরকে হত্যা করা হতো। তাদেরকে হত্যা করে সেই লাশ দিয়ে তারা মানুষের মাংস দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করে খেত এবং সেটা সেখানকার সবচেয়ে ভালো একটা ইভেন্ট হিসেবে তারা পরিচালনা করত। সেখানে একটা ইভেন্ট ছিল ক্যালেন্ডার গার্ল। ক্যালেন্ডার গার্লটা হচ্ছে যে ওইখানে ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে যৌনাচারে লিপ্ত হওয়ার পর সেখান থেকে কারো কারো কোনো কোনো বাচ্চাদেরকে তারা রান্না করে স্যুপ তৈরি করে খায়, এই ধরনের তথ্য উঠে আসছে, যদিও এগুলো টোটালি ভেরিফিকেশনটা এখনও কমপ্লিট হয়নি। তো এই ধরনের বিকৃতি যৌনাচার এবং অন্য অন্য ইস্যু নিয়ে যে লোকটা এটা টোটালটাকে কোঅর্ডিনেট করতো, অ্যাপস্টেইন, তার নামে যে কেসগুলো ফাইল হয়েছে এবং তো পরবর্তীতে এগুলো এফবিআই এবং মার্কিন আদালতের মাধ্যমে যে অধিকতর তদন্তের পর যে ফাইল আকারে বের হয়েছে, এটাই হচ্ছে মূলত অ্যাপস্টেইন ফাইল। তার নামটা অনুসারে, যেহেতু তার নামকে কেন্দ্র করে এই মামলাগুলো হয়েছে এবং সেই মামলাগুলোকে পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্ট আকারে বিশ্বে প্রকাশিত হয়েছে, এই কারণে এটা অ্যাপস্টেইন ফাইল হিসেবে পরিচিত। হঠাৎ করে পৃথিবী জুড়ে যে মানে এখন এটা জনপ্রিয় হয়ে উঠলো, ওটার কারণটা কি আসলে? এটা মূলত আপনি যদি মনে করেন যে এত বড় বড় প্রভাবশালীদের নাম অ্যাপস্টেইন ফাইলে, এটা কিভাবে প্রকাশ হলো? অ্যাপস্টেইন ফাইলটা আসলে এতটা হাইপ তোলার পিছনে যে কারণটা আমি মনে করি যে মানুষের চিন্তার বাহিরে অনেক তথ্য এখানে চলে আসছে যেগুলো মানুষ আসলে কখনো চিন্তা করে না। মানুষ যাদেরকে পর্দায় দেখে, বিশ্বের সবচেয়ে বড় বড় খেলোয়াড়, তারকা বা প্রভাবশালী অভিনেতা বা বিশ্বের মোড়ল যারা, তারা যে কতটা নিচে নামতে পারে, বিকৃতি যৌনাচারে তারা লিপ্ত হতে পারে, কত ভয়ঙ্কর তাদের একটা ভিতরে একটা ভয়ঙ্কর অমানুষ যদি আমি বলি, সেগুলো তাদের ভিতর লুকায়িত থাকে, সেই চিত্রটা এই বিশ্বে এই প্রথম আমার কাছে মনে হলো যে প্রকাশিত হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এত বড় বড় রাঘব বোয়ালদের তথ্য কিভাবে প্রকাশ হলো? খুব সহজ। আপনি যদি এখন বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে বর্তমানে দুইটি দল, যদি আমি বলি বিএনপি এবং জামাত, তারা দুইটি এখন মোটামুটি একটা সহ শক্তিশালী বলা চলে, মানে কাছাকাছি শক্তিশালী একটা অবস্থানে চলে আসছে। ঠিক আমেরিকায় কিন্তু রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেটরা একেবারে এই টাইপেরই, তারা অনেক শক্তিশালী এবং জবাবদিহিতামূলক দুইটা দলই। এই ঘটনাকে কেন্দ্র করে 2008 সালে যখন প্রথম সে আটক হয়, পরবর্তীতে 2019 সালে জেলখানায় তার মৃত্যু হয়। এই মৃত্যুর পরেই এই অ্যাপস্টেইনের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হয়। প্রথম তার সহধর্মিণীর মতো যে থাকে, তা যেটাকে আমরা বলি রক্ষিতা টাইপের,
ম্যাক্সওয়েলস তার ওয়াইফ বা রক্ষিতা টাইপেরই, এই ম্যাক্সওয়েলসের বিরুদ্ধে যখন ভার্জিনিয়া জেফ্রো একটা মামলা করে, এটাকে কেন্দ্র করেই কিন্তু অ্যাপস্টেইন ফাইলসটা প্রথম আলোচনায় আসে। যখন এটা প্রথম আলোচনায় আসে তখন রিপাবলিকানরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা দেখলো যে ডেমোক্র্যাট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই এই অ্যাপস্টেইন ফাইলের সাথে জড়িত। অ্যাপস্টেইন ফাইলটা কীভাবে আসলো, যদি আপনি আমাকে প্রশ্ন যে অ্যাপস্টেইন ফাইলটা যদি আপনি সহজে বুঝেন, এই অ্যাপস্টেইন তার সেই দ্বীপে যারা অন্যায় বা যৌনাচারে লিপ্ত, বিকৃতি যৌনাচার বা বিকৃত মানসিকতার বিভিন্ন মানুষকে তারা নিত আনন্দ ফুর্তি দেওয়ার জন্য, সেখানে একটা কালো ডায়েরিতে সে নাম নোট করে রাখতো। যেমন সাপোজ আমরা যেগুলো পাচ্ছি, লিওনেল মেসি বা ডোনাল্ড ট্রাম্প, ওইখানে যারা যারা গিয়েছিল সেখানে তাদের নাম সহ ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো সে লিখে রাখতো। এই জন্য ভবিষ্যতে তাদের সাথে যোগাযোগ করে প্রভাব বিস্তার করার জন্য, আর যেহেতু সে একটা ইলিগেল ওয়ার্ক করতো সেগুলো থেকে বাঁচার জন্য সেগুলো লিখতো। তো বিশ্বের বিভিন্ন প্রভাবশালীরা যখন সেখানে যেত, সেখানে সে কালো ডায়েরির মধ্যে তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, কোন তারিখে সে গিয়েছে, এইগুলো সব ডিটেলস লিখে রাখতো। তো এরকম ডিটেলস লিখতে লিখতে সেখানে অনেক বড় একটা তালিকা হয়েছে। সেই তালিকাটা ধরেই FBI এটা তদন্ত করলো, মার্কিন আদালত তদন্ত করলো। প্রথম অবস্থায় তারা বলতেছিল যে এখানে ডেমোক্রেটের মানে ডোনাল্ড ট্রাম্প জড়িত। তো ডোনাল্ড ট্রাম্পকে যখন সে বুঝলো যে ডোনাল্ড ট্রাম্প এখন নতুনভাবে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, এটা যেহেতু বাইডেনের সময়ের একটা মামলার ইস্যু ছিল, বাইডেন চাচ্ছিল, মানে অনেকের ধারণা রিপাবলিকরা চাচ্ছিল ডেমোক্রেটদেরকে এই একটা ইস্যু দিয়ে দমায় রাখার জন্য। কিন্তু যখন ডেমোক্রেটরা ক্ষমতায় চলে আসলো এবং তারা দেখলো যে এখানে শুধু ডেমোক্রেটরাই জড়িত না, এখানে রিপাবলিকের অনেক ব্যক্তিত্ব জড়িত, তখন তারা এটাকে উস্কাইতে থাকলো যে না, এটা তাহলে প্রকাশ করা হোক। এটা আরও বেশি প্রথম প্রকাশিত হয় 2025 জুন মাসে। ইলন মাস্ক যখন ট্রাম্পের সাথে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের পর সে যখন বলল যে একটা বড় কিছু প্রকাশিত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের অনেক অনিয়ম প্রকাশিত হবে, এই একটা টুইট করার পর যখন সে টুইটটা মুছে দিল, তখন এটাকে বিশ্বের সবচেয়ে বড় বড় পত্রিকা, যারা প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বা বিভিন্ন প্রভাবশালী পত্রিকাগুলো এগুলো নিয়ে একটা ইয়েতে শুরু করলো, এটাকে কী বলা হয়, যে একটা বড় ধরনের তদন্ত শুরু করে দিল, ইনভেস্টিগেশন শুরু করে দিল। সেই ইনভেস্টিগেশনে গিয়ে যেটা ধরা পড়লো, সেই ইনভেস্টিগেশনটা কী ইস্যুতে শুরু হলো? ইস্যুটা শুরু হলো যে প্রথম যখন তার ওয়াইফ, অর্থাৎ ওই যে অ্যাপস্টেইনের ওয়াইফের সাথে ম্যাক্সওয়েলের সাথে ভার্জিনিয়া জেফ্রোর একটা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বকে কেন্দ্র করেই মূলত মামলা পর্যন্ত যায়। ভার্জিনিয়া যে মামলাটা করে সেখানে সে বলছিল যে তার অ্যাপস্টেইন তার উপর যৌন নির্যাতন করে, তাকে বিকৃতি যৌনাচারে লিপ্ত করতে বাধ্য করে। তখন মার্কিন আদালত প্রাথমিক তদন্তের জন্য অ্যাপস্টেইনের যত কম্পিউটার, তার মোবাইল, তার পার্সোনাল বিভিন্ন ডকুমেন্টস এগুলো যখন জব্দ করলো, তারা তো মনে করছিল যে এটা সিঙ্গেল দু একটা ইস্যুতে এই ঘটনাটা হবে। কিন্তু জব্দ করার পর মার্কিন আদালত বা FBI যেটা দেখলো, তখন সেটা হয়ে গেল বিশ্ব, যে তারা মনে করেছিল একটা পিঁপড়া পরিমাণ কোনো কিছু জব্দ করেছে, কিন্তু এটা যে একটা বড় কুমির, এখানে যে এত এত ভয়ঙ্কর ঘটনা হয়ে গিয়েছে, তখন যখন এটা তারা বুঝতে পারলো যে এখানে অনেক কিছু জড়িত হয়ে গেছে, তখন এটা যখন রিপাবলিকরা ক্ষমতায় ছিল, তারা চেষ্টা করছিল যে এখান থেকে কিছু অংশ, যেহেতু ট্রাম্পের নাম এখানে বারবার আসতেছে, ট্রাম্পকে হয়তো বা ফাঁসানোর জন্য তারা একটা চেষ্টা করলো। যখন ট্রাম্প ফাঁসানোর জন্য মোটামুটি একটা রাস্তা তৈরি হয়ে গেল, এই মুহূর্তে রিপাবলিক চলে গেলো, আবার ট্রাম্প আসলো। ট্রাম্প এসেও দেখলো যে তার তো অনেক দূর তাকে ফাঁসায় ফেলানো হয়েছে এবং অনেক কিছু প্রকাশও করে ফেলছে। এখন ট্রাম্প চিন্তা করলো যে যেহেতু তারা আমাদেরকে এতটুকু বের করেছে এবং ট্রাম্পের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটু মনোমালিন্য হওয়ার পর ইলন মাস্ক যখন একটা টুইট করে ফেললো যে আমি অনেক বড় কিছু প্রকাশ হওয়ার অপেক্ষায় আছি, তখনই এটা নিয়ে অনেক নাড়াচাড়া শুরু হলো। সংসদে এটার উপর ভোট হলো। ভোট হওয়ার পর দেখা গেল 427 জন সাংসদ বা MP প্রার্থী চাচ্ছে এটা প্রকাশ হোক, আর একজন চাচ্ছে এটা প্রকাশ না হোক। তখন সংসদে গণভোটে এটা পাশ হওয়ার পর মার্কিন আদালত এটাকে খুব স্ট্রংলি ধরলো যে এটি সব ফ্ল্যাশ করতে হবে। এবং যখন FBI-কে দায়িত্ব দিল, FBI যখন এত এত ফাইল, এখানে আপনার 2000-এর মতো ভিডিও, 1,80,000-এর মতো স্টিল পিকচার এবং 3 লাখের মতো নথি, এগুলোকে যাচাই বাছাই করার জন্য তখন বিভিন্নভাবে গড়পড়তায় বিভিন্ন রাজনৈতিক যারা এগুলোর সাথে জড়িত ছিল, তারা বলতে থাকলো কি যে সে আসলে ভুয়া, সে তো এই ডায়েরির মধ্যে সবার নামই লেখে। কিন্তু মার্কিন আদালত কিভাবে বের করলো যে না, এই নামগুলো যে লিখছে এগুলো যে জড়িত, এটা কিভাবে বের করলো? সে তারিখ সহ লিখতো, নাম লিখতো, মোবাইল নাম্বার লিখতো এবং কারা কারা সেখানে গেছে সেগুলো সে লিখতো। সেই তারিখের সাথে তারা ফ্লাইট লগ মিলাইছে
যে আসলে এই তারিখে সে ফ্লাইট করে কোথায় গেছে। সাপোজ ধরেন লিখলো 3 ডিসেম্বর 2019, 3 ডিসেম্বর 2019 আসলে কি ট্রাম্প ওই দ্বীপে গিয়েছিল কিনা, তখন তার ফ্লাইট লগটা মিলাইছে মার্কিন গোয়েন্দা সংস্থা, ফ্লাইট লগে মিলে দেখলো যে হ্যাঁ তাই তো 3 ডিসেম্বর তো সে এখানে গেছে। তার 2 দিন আগে 1 ডিসেম্বর তার মেইলে ওই যে আপনার অ্যাপস্টেনের মেইলে কি আসছিল, ওই মেইলে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার চ্যাটিং হয়েছে, কথোপকথন হয়েছে, সে মেইলও তো তারা জব্দ করছে। মার্কিন আদালত যখন মেইল জব্দ করলো, ফ্লাইট ডকুমেন্টস জব্দ করলো, তার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করলো, তাদের সাথে মেইলে কী কী কথোপকথন হয়েছে, তাদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কী কী কথোপকথন হয়েছে, সব ডিটেলস যখন চেক করলো, মার্কিন আদালত সিদ্ধান্ত দিল যে যারা এটাকে বলতেছে মিথ্যা ভুয়া, এটা তখন ফেডারেল মানে গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিল। গোয়েন্দা সংস্থা টোটালটা অ্যানালাইসিস করে দেখলো যে এর 95% to 96%ই রাইট, এবং যারা যারা এখানে গেছে তাদের লগ বুক, তাদের ফ্লাইট লগ সব কিছু চেক করে মেল টেল সব কিছু অ্যানালাইসিস করে দেখলো যে আসলে তারা সবাই এই ইলিগেল ওয়ার্কটার সাথে শিশুদের যে যৌন বিকৃতি, যৌনাচার বা ওখানে শিশু হত্যার অভিযোগ আছে, এই অভিযোগগুলো প্রায়গুলোই সত্য। তখনই তারা নড়েচড়ে বসলে প্রায় 1000 FBI গোয়েন্দা সংস্থার লোক, তার পাশাপাশি আরও বাড়তি 200-300 লোক নিয়োগ দিয়ে তারা সকল ডাটাগুলো যাচাই বাছাই করলো। প্রাথমিক যাচাই বাছাই সাপোজ ধরে নিলাম যে টোটাল 6 লাখ ডাটা আছে, তারা দেখলো যে এর মধ্যে 5,95,000 বা 96,000 ডাটাই রাইট। তখন সেগুলোর উপর অধিকতর তদন্ত করা হলো। এই তদন্ত করে এই ফাইনালি আমাদের এটার প্রায় অংশটা প্রকাশিত হয়েছে, তবুও পুরাটা প্রকাশিত হয় নাই। এই প্রকাশিত যেগুলো হয়েছে সেগুলো দেখে আমরা থান্ডার, যে কী দেখছি আমরা, কোন বিশ্বে আমরা আছি। আপনি দেখবেন আমরা যেগুলো দেখি, যে আমরা যেগুলো চোখে পড়ে আমাদের চোখের সামনে, যে বাংলাদেশে নতুন করে হাইপ উঠছে যে নারী নেতৃত্ব, এটা ভালো, নারী নেতৃত্ব, নারী অধিকার প্রতি আমরাও সম্মান দিই, কিন্তু তাদের তো 51 বছরের ইতিহাস। আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট নাই। আমরা যদি বলি বাংলাদেশের সেনাবাহিনীতে তো কোনো নারী, আপনার সেনাবাহিনীর প্রধান নারী হয় নাই। আমাদের উপমহাদেশে 80 বছরের ইতিহাস যদি আপনি ঘাটেন, এখানে কোনো নারী সেনাপ্রধান নাই, নারী বিচারপতি নাই। তার মানে আমাদের ল্যাকিংটা আছে, এটা আমরা স্বীকার করে নিই। তবে তাদের ল্যাকিংটা আরও বড় বেশি। আমাদের তো 50 বছরের বা 54 বছরের হিস্ট্রিতে নারী আমাদের নেতৃত্ব আছে। আমাদের বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তারা তো নারী নেতৃত্ব ছিল। আর 251 বছরের ইতিহাসে আমেরিকার কোনো নারী নেতৃত্ব তারা দেয় না। তারা মুখ একটা, তাদের অন্তরে কিন্তু আরেকটা। এটা কিন্তু এই অ্যাপস্টেন ফাইলে আমরা বুঝলাম। তাদের মুখ একরকম, তাদের চালচলন একরকম, আর তাদের ভিতরে কিন্তু আরেক রকম। এই ফাইলগুলো আমাদের কাছে অনেক কিছু মানে অসহনীয় অনেক বার্তা দিয়ে দিচ্ছে, যেগুলো আমাদেরকে খুব অস্বস্তি দিচ্ছে আমি মনে করি। অ্যাপস্টেনে যাদের নাম আসছে এগুলো তো আসলে তাজ্জব হওয়ার মতো। প্রায় অধিকাংশ মানুষই হচ্ছে এই সমাজের আইডলিশন মানে। আপনার কি মনে হয় যে সকলে জড়িত আছে এটাতে, বা জড়িত আছে সেটা বা কীভাবে আমরা বুঝবো? অ্যাপস্টেন ফাইলের ব্ল্যাক বুকটাই তো মূল একটা রেফারেন্স। ব্ল্যাক বুক বলতে আমরা যেটা বলছিলাম যে অ্যাপস্টেন তার যে খদ্দের বা তার যে বেনিফিশিয়ারি যারা, অর্থাৎ যারা এটার মূল উপভোগ করেছে, তাদের যে নামের তালিকাটা আমরা দেখি, সেখানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট আছে, প্রভাবশালী প্রধানমন্ত্রী আছে, চলচ্চিত্রকার আছে, সাহিত্যিক আছে, কবি আছে, খেলোয়াড় আছে। এরকম কোনো পার্টস আপনি পাবেন না, এরকম কোনো একটা অংশ পাবেন না যে অংশটা এখানে নাই। মোটামুটি সবাই আছে। পাশাপাশি যে জিনিসটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এখানে নাপিতের নামও আছে, এখানে আপনার চুল কাটা বারবার যারা, তাদের নামও আছে, তার যে রান্না করতে কুকার তার নামও আছে, তার যে ড্রাইভার ছিল সে ড্রাইভারের নাম আছে। দেখা গেছে ওই দ্বীপে বড় একজন ব্যক্তিত্ব যাবে, সেখানে কিন্তু ড্রাইভারও যেতে হবে, হয়তো বা ড্রাইভার কোনো অকারেন্স করে নাই, বাট ওই ব্ল্যাক বুকে কিন্তু তার ড্রাইভারের নামটাও আছে। তাই ব্ল্যাক বুকে প্রভাবশালী যাদের নাম এখানে আসছে, আমার ধারণা যে অনেকেই তো এখন অস্বীকার করতেছে না, কেউ অস্বীকার করেনি এই পর্যন্ত। অস্বীকার করার মতো কোনো তালিকা আমরা পাইনি, বরঞ্চ এই তালিকা প্রকাশ হওয়ার পর আমরা দেখলাম ব্রিটেনের সাবেক মন্ত্রী উনি পদত্যাগ করেছে, এবং বিশ্বের যাদেরই নাম আসতেছে কেউ খুব শক্তি সাহস দিয়ে বলতে পারে নাই যে এটা মিথ্যা, এটা বানোয়াট, কারণ এটা বলার মতো তো তাদের আসলে ডকুমেন্টস নাই। কারণ কি আপনি জানবেন যে এই ডকুমেন্টসটা তারা মার্কিন গোয়েন্দা সংস্থা দ্বারা পরীক্ষিত, মার্কিন আদালত দ্বারা পরীক্ষিত। সেখানে আপনি ধরেন আমরা যদি বলি সাপোজ অমুক প্রধানমন্ত্রী এই অকারেন্সে জড়িত, সে প্রধানমন্ত্রী কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না যে না আমি এটা তো জড়িত না। কারণ কি ব্যাখ্যা দিলে হয়তো বা সেগুলো ডকুমেন্টস আসবে। কেমন ডকুমেন্টস? যেমন সে বলতেছে যে অমুক জায়গায় গিয়ে সে অমুক কাজটা করেছে,
দেখা গেলো যে তার ফ্লাইট ব্লগে সে অমুক জায়গায় গিয়েছে, তার মেইলে এই ধরনের কথাবার্তা হয়েছে, তার হোয়াটসঅ্যাপে পার্সোনালি এসব কথাবার্তা ছিল, সেগুলো ছবি আছে, ভিডিও আছে, ফ্লাইট ব্লগ আছে। সব কিছু মিলিয়ে কেউ যে খুব স্ট্রংলি অস্বীকার করতেছে ব্যাপারটা তা না। আজকে দেখলাম যে বিল ক্লিন্টন এবং তার ওয়াইফ হিলারি ক্লিন্টন তারা বলতেছে যে হ্যাঁ, কিছু ব্যাখ্যা তারা দিতে চাচ্ছে নিজের মতো করে, সেটা দিতেই পারে। তবে অস্বীকার করার মতো কোনো একটা ব্যক্তিত্ব আমরা এখনো পাইনি। তাই আমরা ধরে নিতে পারি তাদের যে তদন্তের যে প্রসেসটা, বিশেষ করে আমরা জানি যে এটা যাদের নাম ছিল, অনেকে বলতেছে নাম থাকলে কি তারা জড়িত? ব্ল্যাক বুকে তো অনেকের নামই থাকতে পারে, বাট ব্ল্যাক বুকে নাম থাকার পর এটা মার্কিন গোয়েন্দা সংস্থা দ্বারা কয়েক দফা চেক হয়েছে, মার্কিন আদালত দ্বারা এটা কয়েক দফা চেক হয়েছে, যেখানে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা বিরোধিতা করে এটা খুব সূক্ষ্ম নিবিড় রাষ্ট্রীয় পর্যবেক্ষণে একটা যাচাই বাছাই হয়েছে। সেখানে তাদের ফ্লাইট ব্লগ, অর্থাৎ এই টাইমে সে ফ্লাইট কোথায় ছিল, তাদের মেল, এই মেলের সাথে তার সাথে মেল চালাচালি হয়েছিল কিনা, ওইখানকার স্টিল ফুটেজ, লোকেশন, ভিডিও, লোকেশন, যেটাকে বলে স্পেসিফিক আইডি, সব কিছু মিলিয়ে এটা আসলে একজনের উপর শুধু আমি নামে নামে চাপিয়ে দিলাম ব্যাপারটা এরকম না। অনেক ডকুমেন্টস এটার সাথে রিলেটেড। তাই চাইলেই কেউ এটা অস্বীকার করতে পারবে, আর চাইলে আমি কাউকে এখানে নাম ইনভলভ করতে পারবো, ব্যাপারটা এরকম না। যেহেতু এটা নথি, এটা একটা ফাইল, এটা আদালত কর্তৃক স্বীকৃত, এটা আদালতের একটা প্রপার ওয়েতে ম্যানেজ করা একটা ফাইল, এটার উপর একটা গোয়েন্দা সংস্থার তদন্ত আছে, এটার সাথে ফ্লাইট লগ আছে, এটার সাথে আপনার মোবাইল লোকেশন ট্রেসিং করা আছে, এটার সাথে আপনার ইমেল ফিডব্যাক আছে, হোয়াটসঅ্যাপ ফিডব্যাক আছে। তার মানে চাইলেই আপনি আমার সাথে কী কথা বলেছেন, ইমেলে কি ফিডব্যাক দিয়েছেন, সেই ইমেলের ফিডব্যাক অনুসারে আপনি ফ্লাইট করছেন কিনা, ওই দ্বীপে গিয়েছেন কিনা, লোকেশন ট্রেস আউট আছে কিনা, সব কিছু পরিষ্কার। তাই চাইলে এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাই আমরা মনে করি যাদের নাম এখানে আসছে, এখানে ওই যে আমি বললাম যে বারবারের নাম আছে, কুকারের নাম আছে, যারা রান্না করতে গেছিলো তাদের নামও ছিল, যারা তাদের সাথে ড্রাইভার হিসেবে গিয়েছিল তাদের নামও ছিল। সবাই অপরাধী ব্যাপারটা এরকম বলা যাবে না। তবে যারা খুব প্রভাবশালী, বেশিরভাগই বিকৃতি যৌনাচারে লিপ্ত, শিশু যৌনাচারে লিপ্ত, যারা শিশু অধিকার, মানব অধিকার, নারী অধিকার নিয়ে কথা বলে, আমরা দেখলাম সেই ফেসগুলো আজকে ভয়ঙ্কর একটি চিত্র আমাদের সামনে চলে আসছে।